আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। লাদাখের পরিচিত সমাজকর্মী, এনার পরিচয়টা খুব বেড়ে গিয়েছিল সেই আমির খানের 3 ইডিয়টস যে সিনেমা, সেই সিনেমার পরে সেখানে সোনম ওয়াংচুকের ছবি সেখানে রয়েছে, মানে তাকে একটি কেন্দ্রীয় চরিত্রে রাখা হয়েছিল, কেন্দ্রীয় চরিত্র তৈরি হয়েছিল তাকে নিয়ে। এবার তিনি আবার আলোচনায় এসেছেন। এখন তিনি ভারতের বাইরে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। তিনি তার সেই প্রতিবাদ জানাবার ছবিটা আবার ইনস্টাগ্রামে তিনি সেখানে পোস্ট পর্যন্ত করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, যদি 27শে জুনের মধ্যে ভারতের কেন্দ্র সরকার তার কয়েকটি দাবি না মেনে নেয়, তাহলে দেশে ফিরে যন্তর মন্তরে তিনি অনশন শুরু করবেন। প্রশ্ন হলো, এই অনশন কি সত্যিই সরকারের উপর চাপ তৈরি করবে, নাকি এই ইতিহাস আবারও নিজেকে পুনরাবৃত্তি করবে? আবার সেই সঙ্গে সঙ্গে এটাও দেখা যাবে যে তার এই দাবির পেছনে দেশের মানুষের তাদের কি মতামত তার এই দাবির প্রসঙ্গে, তারা কি চাইছে, তারা কি চাইছে সেটাও এখানে আলোচনা করব। দেখুন, ভারতের রাজনীতিতে দীর্ঘতম অনশনের কথা উঠলেই একটি নাম সবার সামনে আসে, তার নাম ইরম শর্মিলা চানু। এই ইরম শর্মিলা চানু মণিপুরে আপসপা আইনের বিরুদ্ধে, এটা সেনাবাহিনীর কাছে কিছু ক্ষমতা দেয়া হয়েছিল তাদের গ্রেপ্তার ইত্যাদি করার ব্যাপারে। তা এই আইনের বিরুদ্ধে তিনি টানা প্রায় 16 বছর অনশন করেছিলেন। একাধ দিন নয়, একাধ মাস নয়, 16 বছর সরকার তাকে বারবার গ্রেপ্তার করেছে, হাসপাতালে রেখে নাক দিয়ে খাবার পাঠিয়েছে শরীরের ভেতরে। সেই আন্দোলন আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়েছিল। দুনিয়ার মানবাধিকার সংগঠনগুলো শর্মিলার হয়ে গলা ফাটিয়েছে। শর্মিলা বিশ্বজুড়ে পরিচিত হয়েছেন রাষ্ট্রীয় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী মুখ হিসেবে। মণিপুরের মানুষ তাকে একটা সময় ডাকত আয়রন লেডি অফ মণিপুর। কিন্তু রাজনৈতিক ফলাফল কি হয়েছিল শেষ পর্যন্ত? দেখুন, দেশের মানুষ বুঝতে পেরেছিল যে সরকারকে দেশের সুরক্ষার কথা, সার্বভৌমত্ব রক্ষার কথা, সন্ত্রাসী গোষ্ঠীর হাতে দেশকে বাঁচাবার কথাও ভাবতে হয়। আর সেসব কথা ভাবতে গিয়ে অনেক সময় নাগরিক অধিকারকে সংকুচিত করতে হয়, যেটা হয়েছিল মণিপুরে। আস্তে আস্তে পরিস্থিতি শান্ত হলে আপসপা আইনের পরিসরও কম করে দেয় সরকার। শর্মিলা তার অনশন শেষ করেন 16 বছর পর। শর্মিলা ভেবেছিলেন তার সুদীর্ঘ লড়াই তাকে এত জনপ্রিয়তা দিয়েছে যে নির্বাচনে দাঁড়ালে তার জয় অনিবার্য। মানুষ তার দৃঢ় লড়াইকে শ্রদ্ধা করেছে ঠিকই, কিন্তু মানুষ এটাও মনে করেছে আপসপা আইনের প্রয়োজন আছে মণিপুরে। তারা শর্মিলার লড়াইকে সমর্থন করেনি, সেই লড়াইয়ের প্রতি তারা শ্রদ্ধা জানিয়েছে, তার চেতনাকে, লড়াই করার মানসিকতাকে, কিন্তু লড়াইকে সমর্থন করেনি। প্রথম দিকে যাও করেছিল, পরের দিকে মানুষ বুঝতে পেরেছে তাদের ভুল। তাই অনশন শেষ করে যখন শর্মিলা চানু ভোটের রাজনীতিতে প্রবেশ করলেন, তখন বাস্তবতা সম্পূর্ণ পাল্টে গেছে। নির্বাচনে তিনি এত অল্প ভোট পান যেটা কেউ দুঃস্বপ্নেও তিনি ভাবতে পারেননি। এমনকি তার জামানতও বাজেয়াপ্ত হয়। অর্থাৎ এই ব্যাপারটা বুঝিয়ে দেয় আন্তর্জাতিক পরিচিতি
কিংবা বাস্তব অবস্থা বিচার না করে আদর্শগত লড়াইতে সাধারণ ভোটারের সমর্থন 2-4 দিন মিলবে, তারপরে আর মিলবে না। কারণ এই দুই জিনিস, আদর্শগত লড়াই এবং সাধারণ ভোটারের সমর্থন, এই দুই জিনিস সবসময় এক লাইনে চলে না। এখন প্রশ্ন হচ্ছে, সোনাম ওয়াংচুকের ক্ষেত্রেও কি এই একই ঘটনা ঘটতে চলেছে? সোনাম ওয়াংচুক লাদাখের জন্য সাংবিধানিক সুরক্ষা, স্থানীয় মানুষের অধিক ক্ষমতা, কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবর্তে রাজ্যের দাবি এবং পরিবেশ রক্ষার দাবি তুলেছেন। তার সমর্থকরা বলেন এগুলো লাদাখের ভবিষ্যতের জন্য জরুরি। অন্যদিকে সরকার বলছে লাদাখকে বাঁচাতে চীনা হামলা, চীনা আগ্রাসনের হাত থেকে লাদাখকে বাঁচাতে কড়া আইনের দরকার আছে। তাদেরকে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার তার জরুরি প্রয়োজন আছে। যে ভুলটা করেছিলেন জওহরলাল নেহেরু বহু বছর আগে, বর্তমান ভারত সরকার সেই ভুল করতে রাজি নয়। এটা ভারত সরকার, সাধারণ মানুষও কি মনে করে? সাধারণ মানুষের মধ্যে কিন্তু সোনাম ওয়াংচুকের কাজকর্ম নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন এসে গেছে। তারা মনে করেন যে তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়কে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে গিয়ে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। তাদের মতে এই ধরনের আন্দোলন বিদেশি সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করার কৌশল। আবার অনেকে এটাও মনে করছেন যে ওয়াংচুক ডিপ স্টেটের হয়ে কাজ করছে, জর্জ সোরোসের ডিপ স্টেট, যারা সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে, বিশেষত যাদের নজর এখন দক্ষিণ এশিয়ার দিকে। ডিপ স্টেট, সেই ডিপ স্টেট যেভাবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে রাস্তার আন্দোলন তৈরি করে সরকার পতন ঘটিয়েছে, সেই একই ফর্মুলা প্রয়োগ করতে চায় ভারতে। আর ওয়াংচুক সেই ফর্মুলার একজন খেলোয়াড়। তিনি বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের বড় ভক্ত। যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের গণ অভ্যুত্থানের নামে যিনি বলে গিয়েছেন, তার আসল পরিচয়টা দিয়ে গিয়েছেন, এটা একটা মেটিকুলাস, অত্যন্ত ভাবনা চিন্তা করে চলা একটা অভ্যুত্থান। সেই 2023-এ ইউনূসের সঙ্গে তার মানে সোনাম ওয়াংচুকের গভীর আলিঙ্গনের একটি ছবি গত বছর ওই লাদাখ কাণ্ডের পর খুব ভাইরাল হয়েছিল। তিনি লাদাখে এই ফর্মুলা মাঠে প্রয়োগ করতে নেমেছিলেন। বেশ কিছু সরকারি সম্পত্তি ধ্বংস হয় লাদাখে। সোনাম ওয়াংচুক গ্রেপ্তার হন, জেলে ছিলেন কয়েক মাস, এখন জামিনে মুক্তি পেয়ে বাইরে, এবং বাইরে এসেই তিনি আবার সরকার বিরোধী আন্দোলন শুরু করেছেন। এবার এটা করছেন সিজেপি বা ককরোচ জনতা পার্টির ব্যানারে। তিনি চান, এটা ককরোচ পার্টি, জনতা পার্টি, তারা বলেছে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মামলায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে, কিংবা সরকারকে তাকে পদচ্যুত করতে হবে। এছাড়া লাদাখকে পূর্ণ রাজ্য করতে হবে। তার এসব দাবি কতটা সঠিক তা নিয়ে বিতর্ক রয়েছে। তবে এটুকু নিশ্চিত, আন্তর্জাতিক মঞ্চে প্রতিবাদ করা ভারতের ভেতরে রাজনৈতিক সমর্থন নিশ্চিত করে না। ইরম শর্মিলা চানুর ঘটনা তার বড় উদাহরণ। ভারতের গণতন্ত্রের শেষ পর্যন্ত জনগণের রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামাজিক আন্দোলন, অনশন, আন্তর্জাতিক সমর্থন, এসব একটি বিষয়কে আলোচনায় আনতে পারে, কিন্তু ভোট বাক্সে সাফল্যের নিশ্চয়তা দেয় না। সোনাম ওয়াংচুক যদি সত্যিই অনশনে বসেন, তাহলে সরকার কি করবে? সম্ভবত আইন শৃঙ্খলা ও তার শারীরিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যেমন করেছিল
ইরম শর্মিলা চানুর ক্ষেত্রে। অতীতেও অনশনকারীদের ক্ষেত্রে চিকিৎসা ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে ভারতে। তবে বড় প্রশ্ন থেকেই যায়, লাদাখের মানুষ কি তার আন্দোলনের পথ পাশে থাকবেন, নাকি ইরম শর্মিলা চানুর মতোই আন্দোলনের নৈতিক সমর্থন আর রাজনৈতিক সমর্থনের মধ্যে বড় ফারাক দেখা যাবে? এই প্রশ্নের উত্তর সময়ই দেবে। একটি বিষয় অবশ্যই মনে রাখা উচিত, গণতন্ত্রে মত প্রকাশের অধিকার যেমন রয়েছে, তেমনি জনগণের বিচারের অধিকারও রয়েছে। ইতিহাস বলছে, অনশন দিয়ে খবরের কাগজের হেডলাইন হওয়া যায়, কিন্তু নির্বাচনে মানুষের আস্থা অর্জন করা অনেক কঠিন। সোনাম ওয়াংচুকের আন্দোলন শেষ পর্যন্ত কোন পথে যাবে সেটাই এখন দেখার। আরও একটা কথা, ওয়াংচুক এবং তার বর্তমান রাজনৈতিক দল বলবো না, এটা একটা আন্দোলন। সেই ককরোচ জনতা পার্টি সামনে লড়াই করছে বটে, তবে তাদের পেছনে আড়ালে মদত দিচ্ছে মোদি বিরোধী রাজনৈতিক শক্তিগুলো। এরা আছে যেমন দেশের ভেতরে, তেমনি আছে বাইরে। আমেরিকার ডিপ স্টেট ও তার সহযোগীরা, যারা বিজেপির জাতীয়তাবাদী সরকারের বিরুদ্ধে, ভারতের উন্নতির বিরুদ্ধে। কৃষক আন্দোলনের নামে এরা দেশের সরকার বিরোধী আন্দোলন করতে চেয়েছিল। এখন ককরোচ জনতা পার্টির নামে একটা বালখিল্য আন্দোলন গড়ে তুলে ভারতের সুস্থিতি ও অগ্রগতিকে স্তব্ধ করে দিতে চাইছে এরা। ওয়াংচুক এদের মুখ। আজ 27শে জুন ভারত সরকারকে ওয়াংচুকের দেয়া দাবি মানার ডেডলাইন। সরকার নিশ্চিতভাবেই তার দাবি মানবে না, আর আগামীকাল 28শে জুন থেকে তার ঘোষণা অনুযায়ী এবং ককরোচ জনতা পার্টির প্ল্যান অনুযায়ী তিনি যন্তর মন্তরে দিল্লিতে অনশনে বসবেন, সম্ভবত আমরণ অনশন। তাকে আমরণ অনশন, যতদিন না মরেন ততদিন অনশন করতে দিন, এটাই চায় দেশের মানুষ। কারণ দেশের মানুষ জানে যে সরকার তাকে ওভাবে মরে তার হিরো হতে দেবে না। দেশের মানুষ চায় কয়েকদিন অনশন চলার পর তাকে তুলে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দেয়া হোক, তারপর শর্মিলা চানুর মতো তার নাক দিয়ে তরল খাবার শরীরে পাঠিয়ে তাকে মরার সুযোগ না দেয়া। ওভাবেই রাখা হোক কয়েক বছর। আন্দোলনের নামে দেশে অরাজকতা তৈরির চেষ্টা, একটি সাংবিধানিক পথে নির্বাচিত সরকারের পতন ঘটাবার চেষ্টা কড়া হাতে দমন করা উচিত, যাতে ভারতের অগ্রগতি ব্যাহত না হয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, সোনাম ওয়াংচুকের আন্দোলন কি ইরম শর্মিলার মতো তারই মতো পরিণতির দিকে যাবে, নাকি তিনি লাদাখের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবেন? আমাদের তা মনে হয় না, তবে আপনার মতামত কমেন্টে জানান। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, একদম ককরোচ জনতা পার্টি তাদের অনশন শুরু হওয়ার আগের দিন একদম সতর্ক বার্তা দিল এবং মোদী সরকারকে কোথাও গিয়ে একদম কাঠগড়ায় দাঁড় করালো, এবং যে ভাষায় আক্রমণ করলো সেটাকে পলিটিক্যাল ভাষণের থেকে কোনো অংশে কিছু কম বলা যায় না। একদম সেই জায়গাটা কিন্তু ককরোচ জনতা পার্টি নিজেদের মধ্যে নিয়ে এসেছে, এবং অবশ্যই এই মুহূর্তে একটা সরাসরি সম্মুখ সমরে দাঁড়িয়ে কিন্তু লড়াই, এবং সেই জায়গাটাই ককরোচ জনতা পার্টি করে দেখাচ্ছে। এবং তারা যে কথাটা বলেছে যে মহারাষ্ট্রে আবারও আমরা দেখতে পেলাম যে পেপার লিক হয়ে গেল, একদম মহারাষ্ট্রের থানেতে আমরা দেখতে পেলাম যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পরীক্ষা, সেই পরীক্ষার পেপার লিক হয়ে গিয়েছে। এবং ককরোচ জনতা পার্টি যখন দিল্লিতে বসে যন্তর মন্তরে একদম প্রতিবাদ করছে, আন্দোলন করছে, সেই সময় মহারাষ্ট্রে আবারও পেপার লিক হয়েছে। এবং ডবল ইঞ্জিন কথাটা নরেন্দ্র মোদী নিজেই বলেছেন, অর্থাৎ কেন্দ্রে যে সরকার চলছে, রাজ্যেও সেই সরকার চললে অবশ্যই বিকাশ অনেক বড় ভাবে হবে। সেই কথাটা নরেন্দ্র মোদী প্রত্যেকটা রাজ্যে গিয়ে প্রচার করেন ভোটের সময়, কিন্তু সেই জায়গায় একদম ককরোচ জনতা পার্টির অভিজিৎ দীপকে তিনি প্রচার করলেন যে ডবল ইঞ্জিন ইজ ইকুয়ালস টু ডবল লিক,
এবং তিনি যে ভাষায় আক্রমণ করলেন সেটাও বেশ খানিকটা কিন্তু কঠিন ভাষা। এরকম ভাষা এর আগে শোনা যায়নি তাদের মুখে, এবং এই মুহূর্তে যে ভাষায় গতকাল তিনি আক্রমণ করেছেন, রীতিমতন সরকার এই মুহূর্তে আনপাড় গাওয়ারদের নিয়ে সরকার চলছে, অর্থাৎ অশিক্ষিতদের সরকার চলছে। কি বললেন অভিজিৎ দীপকে আপনারা আগে শুনুন, তারপর আসছে এই নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। প্রেস কনফারেন্সে বলেছেন, অবশ্যই একদম অফিসিয়ালি ডকুমেন্টেড কিন্তু। महाराष्ट्र में टीईटी का पेपर लीक हुआ है, एक दिन कल को वो पेपर होने वाला था, एक दिन पहले पेपर रद्द किया जाता है। तो इससे तो इतना साबित हो गया, चाहे नेशनल लेवल हो चाहे स्टेट लेवल हो, बीजेपी की जो सरकार है वो एक भी पेपर इस देश में नहीं करवा पाती। बिना पेपर लीक हुए या बिना एग्जाम कैंसिल हुए बीजेपी की सरकार एक भी पेपर नहीं करवा पाती। ये बात तो क्लियर हो गई, सबको समझ आ चुकी है। डबल इंजन की सरकार, डबल इंजन जो है इनका वो डबल लीक बन चुका है। देश में नीट लीक होता है, महाराष्ट्र में टीईटी लीक होता है, और ये कोई पहली बार नहीं हो रहा है। 2017-18 में हमने देखा है कि 18,000 जो स्टूडेंट्स क्वालिफाइड किए गए थे, उसमें से 8,000 स्टूडेंट्स की जो रीचेकिंग हुई, उनका फिर से क्वालिफिकेशन चेक किया गया, तो उसमें से पता चला कि 8,000 स्टूडेंट्स जो थे, जो एस्पिरेंट्स थे, वो तो क्वालिफाइड ही नहीं थे। इन लोगों से ग्रुप्स लेकर सीटें भरी गई थी, और ये पूरा ओपन सीक्रेट, ये सबको पता है। पुणे के स्टूडेंट्स, पुणे के टीचर्स बार बार बोल रहे हैं कि टीईटी के एग्जाम में बहुत ही बड़ा घोटाला चल रहा है, करप्शन चल रहा है, जहां 1-1, 2-2 करोड़ में सीटें बेची जाती है। तो मैं पूरे महाराष्ट्र के युवाओं को आह्वान करना चाहता हूँ, देश के युवाओं को बताना चाहता हूँ कि बीजेपी की जो सरकार है उनको आपके फ्यूचर से कोई लेना देना नहीं है, उनको आपकी पढ़ाई से कोई लेना देना नहीं है। আপনারা শুনলেন অভিজিৎ দীপকের বক্তব্য, এবং অবশ্যই যে যে কথাগুলো তিনি বলছেন প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, কারণ এই সামগ্রিক প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সেটা নিট পেপার লিক হতে পারে, সেটা এসএসসি জিডি উত্তরপ্রদেশ বিহারে পেপার লিক হতে পারে, সেটা একদম সরাসরি এই মহারাষ্ট্রের টেট পেপার লিক হতে পারে। এবং সেখানেও সংখ্যাটা কত ছিল আপনারা শুনবেন, হয়তো 22 লাখ নিটের মতন পেপার ছিল না, পরীক্ষার্থী ছিলেন না সেখানে, কিন্তু এই যে টেট পরীক্ষাটা, সেখানে 6 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, 6 লক্ষ, এবং তারা কিন্তু পরীক্ষাটা এই ক্ষেত্রে দিতেই পারেনি। অর্থাৎ তারা অ্যাপ্লাই করেছিল 6 লক্ষ পরীক্ষার্থী, যাদের মধ্যে অনেকে টিচার অলরেডি, এবং যাদের হাতে ভবিষ্যতের ছাত্রছাত্রীরা তৈরি হচ্ছেন, সেই টিচাররাও কিন্তু পরীক্ষাটাতে বসতে পারলেন না। তার কারণ পরীক্ষার ঠিক আগের দিন খবর এলো যে পেপারটা লিক হয়ে গিয়েছে। একটা দুটো কোশ্চেন লিক নয়, একটা দুটো কোশ্চেন লিক হলে এক ধরনের একটা বিষয় থাকতো, কিন্তু সম্পূর্ণ পেপারটা লিক হয়ে গিয়েছে, এই খবর উঠে এসেছে। এবার অভিজিৎ দীপকের যে কথাটা একদম সঠিক, যে সরকার যদি শুধুমাত্র ভাবতে থাকে যে কোন এমপি কোথা থেকে আমরা কিনবো, এবং একদম এক একজন এমপির দাম 50 কোটি টাকা করে রীতিমতন সঞ্জয় রাউতের কথা অনুযায়ী উঠেছে, তো সেই জায়গায় মহারাষ্ট্রের যে সরকার চলছে, ডবল ইঞ্জিন সরকার, মহারাষ্ট্রে তো কন্টিনিউয়াসলি একটা পার্টি ভাঙা হচ্ছে, এবং বিভিন্ন পার্টি, আরো ছোটখাটো কি পার্টি আছে সেগুলোকে কিভাবে ভাঙা যায় সেই চেষ্টা করছে, এবং সরকারে আরো কিভাবে শক্তি অ্যাড করা যায় সেটা যখন একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য হয়, তখন তারা সরকার চালানোর ক্ষেত্রে তো গাফিলতি থাকবেই। এবং আপনারা একবার ভেবে দেখুন যে গত কয়েক বছরের মধ্যে মহারাষ্ট্রে কতগুলো পার্টি ঠিক ভেঙেছে। একইভাবে শিবসেনা তারা একদম ভেঙে সেখান থেকে একনাথ শিন্ডে বেরিয়ে এলেন, তাকে মুখ্যমন্ত্রী করা হলো, তার পরবর্তীতে একদম দেবেন্দ্র ফডনবিস তাকে মুখ্যমন্ত্রী করা হলো। এর পরবর্তীতে এই মুহূর্তে আবারও একনাথ শিন্ডের যেটুকু দল বেঁচে ছিল সেখান থেকে 6 জন এমপি সরে এলেন। এবং তা শুধু তাই নয়, তার সঙ্গেও গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এই মুহূর্তে মহারাষ্ট্রেই আরেকটা পার্টি যেটা ইন্ডিয়া অ্যালায়েন্সের হয়ে লড়ছেন, এনসিপি, শরদ পাওয়ারের পার্টি, সেটাকেও কিন্তু ভাঙার একটা প্রেক্ষাপট চলছে, তেমন খবর বারংবার উঠে আসছে। তো সেই জায়গা থেকে ডবল ইঞ্জিন স্টেটে টেট পরীক্ষায় পেপার লিক হবে, সেটা তো কোথাও গিয়ে একটা ডবল ইঞ্জিন স্টেটে ডবল পেপার লিক, সেটা বলছেন অভিজিৎ দীপকে। আপনারা সেই সম্বন্ধে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই ক্ষেত্রে 6 লক্ষ পরীক্ষার্থী একদম অ্যাপ্লাই করেছিল, এবং যাদের মধ্যে বললাম আমরা যে বহু মানুষজন ছিলেন টিচার অলরেডি, তো তারা অ্যাপ্লাই করেছিলেন, এবং 1500 সেন্টার অ্যালট করা হয়েছিল, এবং সেখানে এক্সামের আগের দিন 4 লক্ষ পরীক্ষার্থী তারা অলরেডি পরীক্ষা কেন্দ্রের আশেপাশের যে হোটেলগুলোতে এসে শুরু করেছিলেন থাকতে। কারণ বহু মানুষ বহু জেলাতে থাকেন, গ্রামগঞ্জ থেকে কলকাতায় যখন ধরুন আপনার পরীক্ষা হয়,
তো সেই ক্ষেত্রে গ্রামের থেকে বর্ধমান, আসানসোল এইসব জায়গা থেকে আগের দিন এসে থাকতে হয় কলকাতায়, তার পরবর্তীতে তারা পরীক্ষা দেন। তো সেই আশেপাশের সমস্ত হোটেলে মানুষজন থাকতে শুরু করেছিল, এবং টেট মানেই অর্থাৎ একটা সরকারি চাকরির পরীক্ষা, সরকারি স্কুল টিচার হবে একজন ছেলে বা একজন মেয়ের, এটা স্বপ্ন থাকে যে তিনি সমাজের জন্য কিছু কাজ করবেন। টিচারই পেশাটাই এই ধরনের পেশা, যে যারা শিক্ষক হন তারা অত্যন্ত এটা গর্ব অনুভব করেন যে আমরা সামাজিক কাজ করছি, আমরা শুধুমাত্র টাকা কামিয়ে জীবন কাটাচ্ছি না। তো সেই পেশাতে যারা কাজ করতে আসছেন এবং এক্সিস্টিং টিচারও যারা পরীক্ষা দিতে আসছেন, তারা সঠিকভাবে পরীক্ষা যদি না দিতে পারে তাহলে তো অবশ্যই এই সামগ্রিক বিষয়টা নিয়ে প্রশ্ন উঠবে, এবং সেই প্রশ্নই তুলছেন অভিজিৎ দেবকে। অভিজিৎ দেবকে যে কথাটা সেটা তিনি একটু অন্যভাবে বলেছেন, হয়তো একদম আক্রমণাত্মক সুরে বলেছেন হয়তো, কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এই কথাগুলো তো কারোর না কারোর একটা ভেতরের কথা, একদম আম জনতার ভেতরের কথা, যারা রাজনীতি করেন না, যারা কোনো না কোনো সমর্থন করেন না দলকে, যারা একদম নিউট্রাল, যারা ফ্লোটিং ভোটার, তারা তো এই কথাটাই হয়তো বলতে চাইছেন। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। এবং অভিজিৎ দেবকে আরো গুরুত্বপূর্ণ একটা কথা উঠে এসেছে। একজন মানুষ তাকে জিজ্ঞেস করেছিলেন যে ধর্মেন্দ্র প্রধান ধরুন ইস্তফা দিয়ে দিল, বা ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়া হলো, যেটার কথাবার্তা চলছে, তো সেই ক্ষেত্রে আপনাদের তার পরবর্তীতে পদক্ষেপটা কি থাকবে, আপনাদের তার পরবর্তীতে দাবিটা কি থাকবে? অভিজিৎ দেবকে খুব পয়েন্ট ওয়াইজ বলেন যে এই সরকারের মধ্যে একটা ভয় চলে গেছে যে আমি যা ইচ্ছা করতে পারি, আমার কোনো কিছুতেই কিছু হবে না। সেটা মন্ত্রী যখন তাকে সরে যেতে হবে, মন্ত্রী ইস্তফা দিক কিংবা মন্ত্রীকে সরিয়ে দেওয়া হোক, তার পরবর্তীতে আধিকারিক যারা শিক্ষা দপ্তরের আধিকারিক, তাদের মধ্যেও এই ভয় কিন্তু একদম বসবে, এবং অবশ্যই এই জায়গাটা মানুষের মনে সরাসরি আসবে যে আমার থাকাকালীন অবস্থায় যদি একজন বাচ্চাও পেপার লিকের জন্য সুইসাইড করে তাহলে আমার চেয়ার চলে যেতে পারে। এই বিষয়টা যখন মানুষের মধ্যে আসবে তখনই মানুষ সঠিকভাবে কাজ করবে। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তার কারণ দেশে এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবর উঠে আসছে যেগুলো খুব একটা কিন্তু সাধারণ মানুষকে স্বস্তিতে রাখে না। রাম মন্দির, সেখানে চাঁদা চুরি হয়ে যাচ্ছে, মানুষ যেখানে একদম ভরসা করে চাঁদা দেয় সেখানে চাঁদা চুরি হয়ে যাচ্ছে। এই পেপার লিক যে কোনো জায়গায় হয়ে যাচ্ছে, একটা পেপার লিক নিয়ে যখন আন্দোলন চলছে তখনই আরেকটা পেপার লিক হয়ে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি গত 1 মাসের মধ্যে পর পর পেপার লিক হয়েছে, এবং সেই যে নেক্সাসটা, সেই যে একটা র্যাকেট চলছে, তাদেরকে কেউ ধরছে না কেন? এই বিষয়টাও তো ঘুরে বেড়াচ্ছে, এই প্রশ্নটাও তো মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি রাজনৈতিক মদত রয়েছে? আমরা জানি না, তবে অবশ্যই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ডবল ইঞ্জিন সরকার চলছে, যেখান থেকে পেপার লিক হচ্ছে। সেটা মহারাষ্ট্র হতে পারে, মহারাষ্ট্রের টেট পরীক্ষার ক্ষেত্রে পেপার লিক সেখানে হতে পারে, এবং অবশ্যই তাছাড়া আমরা দেখতে পেয়েছি যে নিট পেপার লিক যখন ইস্যু হয়েছে, সেটাও যেখান থেকে লিকটা হয়েছিল সেখানেও কিন্তু ডবল ইঞ্জিন সরকারই চলছে। এবং উত্তরপ্রদেশের কথা যদি আমরা বলি, তাহলে এসএসসি জিডি পরীক্ষা, লেকপাল পরীক্ষা এবং কনস্টেবল রিক্রুটমেন্ট, সেই ক্ষেত্রে পর পর পরীক্ষাগুলো কিন্তু লিক হয়ে গিয়েছে। আপনার সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে